আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি শারমিনারা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজ বিশ্ব শিক্ষক দিবস, আমরা সকলেই জানি 2025 5 অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আমাদের সাথে আজ উপস্থিত আছেন আমাদের সম্মানিত শিক্ষক নেতা, যিনি একাধিক পরিচয়ে পরিচিত, ঝিনাইদহের জনপ্রিয় নেতা, ঝিনাইদহ জেলা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, সহকারী অধ্যাপক হাজী আরশাদ আলী ডিগ্রি কলেজের সম্মানিত সহকারী শিক্ষক তিনি। তার সাথে আমরা কথা বলবো জনাব কামাল উদ্দিন। তার সাথে আমরা জানতে চাইব আজকের যে শিক্ষক দিবস, সেই দিবসে কিছু প্রশ্ন তার কাছে আমরা করব শিক্ষকদের নিয়ে এবং যারা শিক্ষার্থী আছে তাদের নিয়ে। আমাদের সময় শিক্ষকরা কেমন ছিল, এখনকার শিক্ষকরা কেমন, এবং শিক্ষার্থীদের কতটা উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে, সকল বিষয়ে আমরা বিস্তারিত তথ্য নিয়ে থাকছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, আজ বিশ্ব শিক্ষক দিবসে আপনাকে স্বাগত জানাই, শ্রদ্ধা জানাই, হাজারো সালাম জানাই। আপনার কাছে আজ আমরা জানতে চাই শিক্ষকদের সম্পর্কে, এখন বর্তমান সমাজে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে যে সমঝোতা, সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বর্তমান সময়ে আজকের এই শিক্ষক দিবস শুধু নয়, প্রতিটা দিনই যেন শিক্ষক দিবস হয়, আমরা যেন শিক্ষকদের প্রতি সম্মান রাখি, শ্রদ্ধা রাখি। আপনি যদি কিছু বলতেন আজকের এই দিবসে। দেখেন, আপনার মাধ্যমে আজকের এই বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সমস্ত শিক্ষকদের জন্য আমার পক্ষ থেকে বা আমার শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলা শাখা বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই, সবার মঙ্গল কামনা করি। আপনি যে প্রশ্ন করেছেন যে আজ সমসাময়িক আমরা শিক্ষকরা কেমন আছি এবং আগেকার দিনের শিক্ষকরা কেমন ছিল, শিক্ষক ছাত্রদের শিক্ষার্থীদের সাথে আমাদের বর্তমান সম্পর্ক কেমন বা কেমন হওয়া উচিত। আমরা শুধু আমরাই নয়, সারা পৃথিবীর দিকে যদি আপনি লক্ষ্য করেন, শিক্ষক এমন একটা জাতি যে শিক্ষক অত্যন্ত সমাজের একজন সম্মানিত ব্যক্তি। এই কারণেই সম্মানিত যে একমাত্র শিক্ষকরাই সম্মানিত মানুষ সমাজে তৈরি করে। আপনি একটা দেশের বা একটা জাতির উন্নয়নের জন্য, একটা জাতি দেশ গড়ার জন্য যে সমস্ত মানুষের প্রয়োজন হয়, যে সমস্ত শিক্ষিত মানুষের প্রয়োজন হয়, আপনি যদি মনে করেন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা যে কোনো পেশারই ভালো মানুষ, সুশিক্ষিত মানুষরাই একটা জাতি বা দেশ গঠন করতে পারে। আর এই সুশিক্ষিত জাতি গঠনের পিছনেই প্রধান যে দায়িত্ব বা প্রধান যে কাজ, সেইটাই কিন্তু আমরা শিক্ষকরা করে থাকি। তো খুব দুঃখজনক ঘটনা, আগে আমাদের সময়ে শিক্ষকদেরকে, আমাদের স্যারদেরকে আমরা অনেক সম্মান করেছি। সম্মানের জায়গা যদি শিক্ষকদের না থাকে, তাহলে শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়ে সম্মানিত হওয়া বড় কঠিন ব্যাপার। আজকের দেখতে পাচ্ছি যে শিক্ষকরা খুবই লাঞ্ছিত হচ্ছে। আজকে আপনি যে সমাজে যা দেখছেন, যে কি ধর্ষণ বলেন, সন্ত্রাসী বলেন, চাঁদাবাজি বলেন, বা একে অপরের প্রতি শ্রদ্ধা নার কারণ বলেন, বাবা মার প্রতি সন্তানদের যে ভক্তি শ্রদ্ধা না বলেন, এ সম্পূর্ণই আপনার সম্মান এবং শ্রদ্ধাবোধ শিক্ষকদের উপরতে উঠে যাওয়া, বা আপনার সমাজের মুরব্বী বলেন বা গার্জেন বলেন, এই যে সম্মান একটা জিনিস ছিল সবার উপর থেকেই আজকের যে শিক্ষার্থীরা বা আজকের যে প্রজন্ম, এরা ভুলেই গিয়েছে। আসলে এর পেছনে কারণটা কি, এই ব্যর্থতা এর পিছনে কারণ আমাদের দেশের ক্রমাগত রাজনীতিবিদ এবং সমাজ ব্যবস্থা। রাজনীতিবিদদেরকে আমি এই জন্যই বলবো যে আপনি গত এই ফ্যাসিস্টের যদি হলো 15-16 বছর যদি আপনি একটু লক্ষ্য করেন,
এমন কোনো জায়গা নাই যে জায়গায় যে শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে মূর্খদেরকে সভাপতি করা হয়েছে। বিশেষ করে আমার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এই মূর্খ সভাপতিরা আইসে এতটা কর্তৃত্ব তারা আপনার জাহিরি করেছে, যে কর্তৃত্ব এই রকম যে আমার শিক্ষকদের লাঞ্ছনা করেছে, শিক্ষকদের মারধর করেছে, শিক্ষকদের ঘাট ধরে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে, শিক্ষকদের অপমানই করা হয়েছে। এটা কিন্তু সবই ছাত্রকে সামনে হয়েছে। সুতরাং এই দৃশ্যপট ছাত্ররা দেখেছে। এই ছাত্ররা দেখতে দেখতে ছাত্ররা মনে করেছে যে আসলে স্যারদের ওই রকম সম্মান করতে হয় না, এমনি আমরা বেতন করে দিই বা প্রতিষ্ঠানে আসি, আমাদের লেখাপড়া করানো স্যারদের হচ্ছে কর্তব্য, বা তারা আমাদের হচ্ছে চাকর। সেই সম্মান আর ছাত্ররা এখন দেয় না, যেটা হচ্ছে এরকম সমাজ ব্যবস্থা বা রাজনৈতিক এই যে। একটু জানতে চাই যে এটা কি এই চিন্তাধারাটা ছাত্রদের ভিতরে শিক্ষকদের প্রতি কেন আসলো? এটা কি সময়ের ব্যবধানে, না এর পেছনের মানে দায়ভারটা কার? এটা আমি আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই। এটা সময়ের ব্যবধান এবং দায়ভার হচ্ছে যে আমাদের ওই যে কথা বললাম না, যে আপনি যদি একটু লক্ষ্য করেন এই ফ্যাসিড ক্ষমতায় আসার পর হাসিনার সময়ে আপনার শিক্ষকদের উপরেও মর্যাদা নেই, শিক্ষকদের লাঞ্ছনা, মার ধর ইত্যাদি, এইটা দেখে দেখে ছাত্ররা তো কোমল। শিক্ষকদের কি কোনো ব্যর্থতা আছে বলে মনে করেন? শিক্ষকদের কোনো ব্যর্থতা নেই, শিক্ষকদের একটা ব্যর্থতা আছে, সেটা হচ্ছে যে আমরা সবাই বলি যে শিক্ষকই একমাত্র জাতির মেরুদণ্ড। তো আমরা কিছু শিক্ষক আছি অতিশয় সামান্য চাকরির জন্য আমরা কোনো একটা খারাপ মানুষ বা সমাজের যারা হচ্ছে খারাপ মনোভাব নিয়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ধরেন সভাপতি যারা আছে, তাদের মানসিকতা অত্যন্ত হীন, বা এই শিক্ষার ক্ষেত্রে তাদের কোনো অগ্রগতি বা চিন্তা চেতনা ভালো নেই। এই সমস্ত মানুষদের দ্বারা কিছু শিক্ষক আমরা শুধুমাত্র চাকরির জন্য নতজানু হয়ে আমাদের মর্যাদা এই তিলে তিলে আমরা হলোকে শেষ করেছি। আর একটা জিনিস যদি আপনি বোঝেন যে সমাজের মানুষ কিন্তু এখনও শিক্ষকদের উপরে তাকিয়ে থাকে, যে শিক্ষকরা যে কথাটা বলেন সেই কথাটার একটা গুরুত্ব আছে। তো সেই ব্যবস্থাপনা থেকেও শিক্ষকদের ক্রমান্বয়েই এই ফ্যাসিটরা, বিশেষ করে যে বলবো আজকে এই গত 15-16 বছর, এরা হচ্ছে আসলে শিক্ষকদের মর্যাদা সবচাইতে লুণ্ঠিত করেছে। যার পরিপ্রেক্ষিতে ছাত্ররা তো কোমলমতি, এরা যেটা দেখে সেটাই হচ্ছে শেখে। সুতরাং সেই ক্ষেত্রে ওরা দেখেছে, ছাত্ররা দেখেছে যে এইভাবে করে শিক্ষকদের মর্যাদা কেউই দিচ্ছে না। একটু জানতে চাই আপনার কাছে যে আমরা প্রায় আমাদের কাছে প্রশ্ন আসে, এখনো আসছে, যে শিক্ষক কেন রাজনীতি করবে? স্যার আপনার মতে কি মনে হয়? আমার কাছে একটু আগে প্রশ্ন আসলো, শিক্ষক কেন রাজনীতি করবে, রাজনীতি ঢুকবে? শিক্ষক রাজনীতি কেন করবে? আপনি যদি 71-ই দেখেন, বা আপনি যদি 52 দেখেন, আপনি যদি ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখে থাকেন, মূলত শিক্ষক সমাজের দর্পণ, শিক্ষক সমাজের সচেতন মানুষ হয়, শিক্ষক জাতির মেরুদণ্ড। সুতরাং দেশ এবং জাতির জন্য কখনও যদি কিছু ভালো করতে হয়, দেশ রক্ষা বা সাধারণ মানুষের যদি উদ্বুদ্ধ করতে হয় দেশের পক্ষে বা একটা সুন্দর আন্দোলনের পক্ষে, সেখানে শিক্ষকদের নেতৃত্ব বা শিক্ষকদের কথা যেহেতু সমাজের মানুষ এখনও মানে, তো সুতরাং সেই ক্ষেত্রে শিক্ষকদেরকেই আগে ভূমিকা নিতে হয় এই সমস্ত বিশেষ বিশেষ জায়গায়, নাইতে হচ্ছে জাতি এগোতে পারে না বা জাতি শক্তি পায় না। স্যার আপনি যদি বলতেন যে আপনার মতে একজন ভালো শিক্ষকের বড় গুণ কি হওয়া উচিত? একজন ভালো শিক্ষকের সবচাইতে ভালো গুণ হওয়া উচিত তার হলো ছাত্রদের তার প্রতিষ্ঠানে ভালো পাঠদান এবং ছাত্রছাত্রীর প্রতি এতটাই সহমর্মিতা বা এতটাই সম্পর্ক করা উচিত যাতে ছাত্ররা কখনো স্যারকে দেখে ভয় না পায়, সম্মানের সাথে স্যার যা বলে সেই যে তার একটা সুন্দর জীবন গড়বে স্যারের প্রতিটা কথাই, সেইভাবে স্যারের কথাটার প্রতি সে যদি হাতে ছাত্রছাত্রী যদি হাতে গুরুত্ব দেয়, তাহলে ছাত্রছাত্রী অনেকটা সফলতার দিকে যাবে শিক্ষার ক্ষেত্রে। আর স্যারও সেই ছাত্রছাত্রীকে সেইভাবে গড়ে তুলতে হবে। একটা সভ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একজন স্যারের
তার নিজের আচরণ বা স্যারের সভ্যতা ছাত্রছাত্রীদের উপরে অবশ্যই একটা প্রভাব পড়ে। দুপক্ষ থেকে আন্তরিকতা দুটো পক্ষেরই থাকতে হবে। ছাত্ররও স্যারের প্রতি যেভাবে করে মর্যাদা বা সম্মান থাকতে হবে, স্যারও সেইভাবে একটা ছাত্রকে স্নেহের দৃষ্টিতে, একটা ছাত্রকে ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে স্যারেরও সেই ভূমিকাটা রাখতে হবে। স্যার শুধুমাত্র তার চাকরিটা পেশা হিসেবে না দেখে একটা মহৎ পেশা জাতি গড়ার জন্য একটি কারিগর হিসেবে সে যদি চিন্তা চেতনা করে, তাহলে সেই স্যারের কাছ থেকে ছাত্ররা অবশ্যই ভালো কিছু শিখবে। স্যার, যদি বলতেন আজকের প্রজন্মের শিক্ষার্থীদের সবচেয়ে বড় দুর্বলতা কি বলে মনে করছেন? আজকের প্রজন্মের শিক্ষার্থীদের সবচাইতে বেশি দুর্বলতা আপনি যদি জানেন, গত সময়ে এই যে ডিজিটালের নামে গত যে সরকারটা ছিল আমাদের এখানে, আমাদের লেখাপড়া আসলে তুলে দিয়েছে, ছাত্রছাত্রীদের লেখাপড়া তুলে দিয়েছে। আপনি একটু যদি খেয়াল করেন, আমাদের সময়ে সকাল এবং সন্ধ্যায় আমাদের পড়ার টেবিলে নিয়মিত পড়তে হতো, পড়াই ছিল আমাদের কাজ। আর এখন সেই পড়াশোনা নেই। সকাল এবং সন্ধ্যায় যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আমাদের ছাত্রছাত্রীদের হাতে ওই টাচ ফোন মোবাইল, এই মোবাইলটা দেখে তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আবার পাশাপাশি হচ্ছে সকাল সন্ধ্যা পড়াশোনা, মুরব্বীদের দেখলে যে সালাম কালাম, বাড়ির মুরব্বীদের যে সম্মান ইত্যাদি, এইগুলো তাদের ভিতরে কিছুই নেই। এমনকি আপনি যদি খেয়াল করেন, এই টাচ ফোন দেখে দেখে এই কনে গেম খেলা ইত্যাদি, এইগুলো প্রতি ছাত্রছাত্রীরা বেশি ঝুঁকে যায়, আসক্ত হয়ে তারা একদিকে যেমন হচ্ছে খেলাধুলার প্রতি তারা হচ্ছে অনীহা, এবং পাশাপাশি পড়াশোনার প্রতি হচ্ছে তাদের অনীহা। কিন্তু না পড়লে, পড়াশোনা না করলে পড়াশোনার কোনো বিকল্প নাই। ছেলেপেলে যদি না পড়াশোনা করে, যদি না জানে, তাহলে ওই শুধুমাত্র আপনার ওই সামান্য সিলেবাসের ওই লেখাপড়াই এবং শুধুমাত্র পরীক্ষায় অ্যাটেন্ড করে রেজাল্ট করে পাশ করেই এতে ভিতরগতভাবে ছেলেপেলের বেসিক শক্ত হবে না। এতে তারা এই লেখাপড়াই কখনো আমাদের জাতি এবং দেশের জন্য কাজে লাগবে না। প্রকৃতিপক্ষে যদি আমরা ছাত্রছাত্রী এখনও যদি প্রকৃতিপক্ষে, শুধু পরীক্ষায় পাশের জন্যে নয়, প্রকৃতিপক্ষে জানার জন্যে যদি আমরা তাদেরকে যদি লেখাপড়া না করাই, তাহলে এই বর্তমান যে লেখাপড়ার পদ্ধতি ছিল, এতে ছেলেপেলে ধ্বংস হয়ে আপনার যাওয়ার কথা কাজে লাগে। সূত্র ধরে আমি একটু জানতে চাচ্ছি যে ভালো ফলাফল করাই কি আসলে শিক্ষার্থীর একমাত্র সফলতা করা হয় কি একমাত্র জীবনের লক্ষ্য? না যারা সফলতা করতে পারছে না তাদের জীবনে শিক্ষার ক্ষেত্রে, তারা অনেক সময় ডিপ্রেশনে চলে যাচ্ছে, হতাশায় চলে যাচ্ছে, ফলে তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদের জন্য আপনি একজন অভিজ্ঞ শিক্ষক, দীর্ঘদিন এই পেশায় আছেন, আসলে তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে? দেখেন, এদের জন্য বিষয়টা হলো, আমি আগেও আপনাকে বলেছি যে আমাদের দেশের ছেলেমেয়েরা শুধুমাত্র বর্তমান যে ওই যে সকাল সন্ধ্যা পড়াশোনা নেই, তারা বইয়ের কাছে বসছে না, তারা পড়ছে না, তারা সহশিক্ষায় তাদের কোনো আগ্রহ নাই। সেই ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা শুধুমাত্র জাস্ট একটা সাজেশন বা পরীক্ষার একটা সাজেশন রেডি করে তারা পরীক্ষা দিচ্ছে। এই পরীক্ষা দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা ভালো একটা রেজাল্ট করছে, কিন্তু এই ভালো রেজাল্ট করে যখন চাকরি বাকরির ক্ষেত্রে তারা যখন প্রতিযোগিতায়, আরও এখনই আপনি আমাদের দেশের ছেলে মেয়েদের খুব ব্যাপক প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় যে তারা তখন টিকতে পারছে না। বা গত সরকারের যে ব্যবস্থাপনা ছিল, এর ভিতরে চাকরি বাকরির ক্ষেত্রে বৈষম্য ছিল, যে বৈষম্য দূরী করার জন্য আমাদের ছেলেমেয়েরা দেখেন একটা আন্দোলন করেছে, যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা সরকার পরিবর্তন হয়ে গেছে। তো এই বৈষম্যর ক্ষেত্রে আর প্রকৃতি শিক্ষা ভিতরে না থাকার কারণে শুধুমাত্র হলো আমাদের ছেলেমেয়েরা এই হতাশা, এখন না পাচ্ছে চাকরি, না পাচ্ছে কোনো কিছু করতে। আমাদের দেশে আপনার কিছু কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু আছে, এটা নামে মাত্র, কিন্তু সেখানে মূলত কোনো কার্যকারিতা নেই। সেখানে যদি কার্যকারিতা হতো, প্রকৃতিপক্ষে যদি এইগুলোদের লুণ্ঠনের প্রজেক্ট না হয়ে ছেলে মেয়েদের যদি ভালোভাবে যদি কারিগরি শিক্ষাটা যদি আমরা দিতে পারতাম, তাহলে আজকে শুধু চাকরির উপরেই আমাদের ছেলেমেয়েরা নির্ভরশীল থাকতো না, তারা নিজেরাই নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু একটা করতো। সেই ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা এত হতাশ হতো না। কিন্তু সেখানেও আমরা হলো যে কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা, এটা যথেষ্ট নয় এবং এটা মূলত কার্যকারী নয়। এর জন্য বেশ কিছু ছেলেমেয়েরা আমাদের ধ্বংসের লাইনে যাচ্ছে। আর মা বাবা লেখাপড়া করিয়েছে, ভালো প্রতিষ্ঠানে এখন চাকরি নেই, সেই হতাশার দৌড়ে দাঁড়িয়ে, অথবা বেকার অবস্থায় বিবাহ করেছে, এই জায়গায় দাঁড়িয়ে তারা হতাশায় চিন্তা করে করে
তারা হচ্ছে মাদক আসক্তের দিকে যাচ্ছে। মাদক আসক্তের দিকে যাওয়ার মূল একটা কারণ হচ্ছে আমাদের দেশের বেকারত্ব এবং আমাদের এই ছেলেদের হতাশা। এটা অবশ্যই সত্য। আমরা সমাজে কিন্তু অনেক দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি, আপনি হয়তো অবগত আছেন এই বিষয়ে, যে অনেক অভিভাবক বা সমাজের বিভিন্ন স্তর থেকে অভিযোগ আসছে যে শিক্ষক আর শিক্ষার্থীর ভিতরে আগে যে বন্ডিংটা ছিল, বর্তমান সমাজে সেই আন্তরিকতা আর অভাব দেখা দিচ্ছে। তো আপনার শিক্ষকতার জায়গা থেকে আপনি কি মনে করেন যে আসলেই কি সেই আমাদের সময়ের এখনকার সময়ের ভিতরে শিক্ষক এবং ছাত্রীর ভিতরে যে আন্তরিকতা, ছাত্রছাত্রীর ভিতরে যে মহব্বত, প্রীতি, বন্ধন, সেগুলোর অভাব দেখা দিচ্ছে? আসলে কি এগুলো সত্য, না বেড়েছে না কমেছে, কোনটা সঠিক? না, এটা অবশ্যই আপনি যে কথা বলেছেন এটা হলো ছাত্রছাত্রী আর শিক্ষকের ভিতরে সেই আগের বন্ধন নেই। এখনও পর্যন্ত আমাদের বয়স প্রায় 60 বছর ছোঁয়া মতো হয়ে গেল, আমরাও রিটায়ার্ড হয়ে যাওয়ার মতো কাছাকাছি হলাম, কিন্তু আমাদের যিনারা শিক্ষক ছিলেন, আমরা যদি কখনো সাইকেল চালিয়ে যাই বা আমাদের শিক্ষক দেখলে ওনার সামনে দিয়ে আমরা এখনও পর্যন্ত সাইকেল চালিয়ে যাই না, ওই স্যারকে সালাম না দিয়ে। এবং আমাদের স্যারেরা অনেক দূর বা নিকটে যেই হোক না কেন, তার কোনো আপাত বিপদে আমরা এখনও পর্যন্ত স্যারের বাড়িতে যাই ও তাদের সম্মান শ্রদ্ধা আমরা করি। কিন্তু আমাদের যারা ছাত্রছাত্রী, আমি খেয়াল করেছি অনেক ক্ষেত্রে বাসের ভিতরে চলে যায়, তা আমারই ছাত্র দেখা যাচ্ছে আছে, কিন্তু তারা ওই সিটটা চেনেই না, বা ওই সিটটা ছেড়ে দিতে হবে বলে আমার মুখে না তাকিয়ে অন্য মুখে তাকিয়ে ওই সিটি চড়ে আর কি সে আদব কায়দাটা নেয়। এই আদব কায়দাটার দায়ভারের জন্য আমাদের সমাজ দায়ী, আমাদের শিক্ষকরাও কিছুটা আমরা দায়ী। ওই যে বলেছি যে আমরা শুধুমাত্র চাকরির কারণে ওই ম্যানেজিং কমিটি বা বর্তমান যে পরিস্থিতি, লেখাপড়া নেই, এই সমস্ত সমাজ বা এই সমস্ত ব্যবস্থাপনার বিরুদ্ধে আমরা হলো সেইভাবে দাঁড়াতে পারিনি, বা সেইভাবে দাঁড়াতে গেলেও আমাদের চাকরি বাকরিতে অনেক হলো হুমকি ছিল। তো আমি যেটা বলবো, হয়তো কিছু আধুনিক মানুষ বলতে পারে যে কেন স্যারের এত সম্মান করতে হবে, কেন স্যার দেখলে সালাম করতে হবে। তো ওনারা যা বলেন, ওনাদের এই কথার পরিপ্রেক্ষিতে স্যারদের প্রতি শ্রদ্ধা না থাকাই আজকে ছাত্ররা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি একটু খেয়াল করেন, আমাদের বয়সের বা আমাদের পূর্বে আরও যারা বুড়ো হয়ে গেছে, ওনারা যদি ধরেন তার স্যারকে যদি দেখেছে, তো কখনো আজ পর্যন্ত তারা বিড়ি সিগারেট হাতে রাখে না। কিন্তু এখনকার ছেলেরা কি করছে? এখনকার ছেলেরা কি স্যারকে এই সম্মান করছে? সুতরাং তাদের যদি এই সম্মানটা থাকতো, তাহলে ওই ছাত্ররা মনে করতো যে না রে, আমি এই পথ দিয়ে আমি সিগারেট খাতে যাচ্ছি, যদি আমার স্যার দেখে ফেলায় তাহলে কি করব। তো এই যে ভয় না, এটা মূলত শ্রদ্ধা। এই শ্রদ্ধাটা যতক্ষণ পর্যন্ত আপনার ছাত্রদের ভিতরে না আপনি নতুন করে নিয়ে আসতে পারবেন, স্যারেদের প্রতি যদি তাদের সম্মান এবং শ্রদ্ধা না বাড়ে, তাহলে বাবা মারা আজকের সমাজে আমাদের যেভাবে লাঞ্ছিত হচ্ছে ছেলে মেয়েদের দ্বারা, এটা কিন্তু আরও প্রভাবিত হবে। আপনি বর্তমান সময়ের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতার জীবন থেকে 3টি উপদেশ দেবেন। কি উপদেশ দিতে চান বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে? বর্তমান শিক্ষার্থীদের জন্য আমার উপদেশ, যে উপদেশটা তাদের জীবনে কাজে আসবে, প্রথমত তাদের পড়তে হবে। পাঠ্য বই ছাড়াও তাদের বেশ কিছু বই সকাল সন্ধ্যা, আমরা যেমন ওই হেরিকেন যাইলে রাত 12টা পর্যন্ত পড়ে মাথা খুঁজে পড়তাম, তাদেরকে পড়ার টেবিলে ফিরে আসতে হবে। দ্বিতীয়ত তাদের হলো গিয়ে স্যারেদের সম্মান করতে হবে, আর স্যারেদের কথা নির্দেশ বা তাদের আদেশ, এটা তাদের আবার পূর্বের মতো মাইনে চলতে হবে। আর মা বাবা এবং সমাজের যারা মুরব্বী, তাদেরকে দেখে তাদেরকে সম্মান এবং শ্রদ্ধার সাথে তাদেরকে চলতে হবে। তাহলে ওই ছাত্রছাত্রী ওই সমাজে কোনো খারাপ কাজের সাথে আপনার যোগ দিবে না, সে তার জীবনটা সুন্দর করতে পারবে। ধন্যবাদ স্যার। এখন আমি আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন করব। আপনি এই পেশায়, শিক্ষকতা পেশা কেন বেছে নিয়েছিলেন এত পেশা থাকতে? আমার শিক্ষকতার পেশা বেছে নেওয়ার কারণ ছিল এটা, যে প্রথম থেকেই আমি কিছুটা রাজনীতির সাথে জড়িত ছিলাম, আছি। তো এই সব জায়গা থেকে আমার মনে হয়েছে যে শিক্ষকতাই একমাত্র পেশা, যে একজন শিক্ষক পারে একটা জাতি গঠনের জন্য ছাত্রছাত্রীকে সুন্দর লেখাপড়া শিখায়ে ভূমিকা রাখতে। সেই জন্য আমি মনে করেছি যে এইটাই ভালো পেশা, মহৎ পেশা, যে আমি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করানোর পরিপ্রেক্ষিতে আমার যে জ্ঞানটুক আছে সেই জ্ঞানটুক আমি তাদের মাধ্যমে আরও নতুন প্রজন্মকে
আমি যাতে সেই জ্ঞানটা ছড়িয়ে দিতে পারি, এটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে। আর এটা হচ্ছে মহৎ পেশা। একজন মানুষ হিসেবে আপনার সমাজ জাতির জন্য কিছু করতে হবে। তো শিক্ষকতা পেশার মাধ্যমেই জাতি এবং সমাজকে বেশি আমি হচ্ছে দিতে পারবো আমার থেকে, এই জন্য এই পেশাটা আমি বেছে নিচ্ছি। স্যার, শিক্ষকতা জীবনে ছাত্রছাত্রীদের কাছ থেকে আকর্ষণীয় কোনো চমক কি জীবনে পেয়েছেন? এমন কোনো স্মৃতি আপনার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এরকম আমরা অনেক কিছু পাইছি। এখনও তো আসলে ভালো কিছু আছে। যেমন আমি কিছুদিন আগে আমি একটা কোর্টে গেছিলাম, বাংলাদেশের একটা কোর্টে। ওখানে আমি এমনি দর্শক সারিতে আসি, হুট করে ম্যাজিস্ট্রেট সাহেব দেখলাম যে ওখান থেকে বের হয়ে, তার এজলাস থেকে বের হয়ে চলে যাচ্ছে। সে ওখান থেকে দৌড়িয়েছে, আমাকে ধরে সে আমার পায়ে হাত দিয়েই সালাম করবে, কিন্তু আমি বললাম যে না, পা হাত দিয়ে সালাম করার দরকার নেই। আমি তার বুকের সাথে জড়িয়ে নিলাম, নিয়ে সে আমাকে বলল, স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমার নাম জুয়েল, আমি আপনার ছাত্র। হ্যাঁ, এটা বড় পাওয়া। এরকম আমাদের যারা প্রকৃতিপক্ষে ভালো ভালো জায়গায় গেছে, তাদের ভিতরে মহত্ব আছে আমাদের সেই ছেলেদের বা সেই মেয়েদের। তারা সেইভাবে আমাকে যেই জড়িয়ে ধরলো, তখনই আমার বুকটা খুব ভরে গেল যে আজকে আমার ছাত্র এত মানুষের ভিতরে একজন ম্যাজিস্ট্রেট হয়েও সে দৌড়িয়ে আমার কাছে আসলো বা আমার সম্মান দিল। খুব বড় পাওয়া। স্যার, প্রথম দিন ক্লাস নিতে গিয়ে কেমন লেগেছিল জীবনে, মনে পড়ে? হ্যাঁ, কতদিন হলো শিক্ষকতার জীবন? শিক্ষকতার জীবন আমার প্রায় 25 বছরের একটু বেশি। আর আমি ছাত্র জীবন থেকেও ছেলে মেয়েদেরকে লেখাপড়া সহযোগিতা করতাম, বিশেষ করে গরিব মানুষের ছেলে মেয়ে যারা। আমি কখনো আমার জীবনে কোনো টিউশনি করে আমি টাকা নিইনি। হ্যাঁ, তো সেইভাবে ছেলেমেয়েরা যারা বর্তমান এক সুন্দর একটা কথা বলেছেন স্যার, বর্তমানে তো এটা দেখা যায় না আসলে, টাকা ছাড়া তো আসলে শিক্ষাদান দিতেই চায় না দেখা যায়। এই বিষয়ে স্যার সংক্ষেপে যদি কিছু বলেন। এই ব্যাপারটা হচ্ছে আমাদের সমাজের একটা ব্যাধি, যে ছাত্রছাত্রীরা প্রকৃতিপক্ষে ক্লাসে না যেয়ে তারা আজকে হলো কোচিংমুখী হয়ে গেছে। আমাদের ওই যে লেখাপড়া ধ্বংসের একটা কারণ, বাধ্য করা হচ্ছে কোচিংমুখী হতে। কোচিংমুখী না গেলে তো তারা তো আর হতে ভালো রেজাল্ট করতে পারছে না। শিক্ষাদান দিচ্ছেও না ক্লাস। সেই জায়গায় আসেন। এবার আপনি আমার মূল কথা বলি, আমরা যে শিক্ষক, আজকে এসে বিশ্ব শিক্ষক দিবসে আপনাকে মাধ্যমে আমি জানাতে চাই যে আপনি কি জানেন যে আমাদের এই যে বাড়ি ভাড়া, আমাদের মেডিকেল সহ আমাদের যে সুযোগ সুবিধার ক্ষেত্রে সরকার যে বৈষম্য, তাতে আমাদের একজন শিক্ষকের আসলে বর্তমান বাজারে চলাফেরা করা খুব কঠিন ব্যাপার। যে দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতি, এবং আজকে সমাজে চলাফেরা করার সময় শিক্ষকরা যে বেতন পায়, তাতে কখনো তার সংসার চলে না। অত্যন্ত দৈন্যতার সাথে আমরা থাকি। সেই দৈন্যতার জায়গা থেকে শুধুমাত্র তার জীবিকার জন্য, তার সংসার চালানোর জন্য আমাদের শিক্ষকরা এই কোচিং সেন্টার এবং টিউশনিগুলো বেছে নেয়। কিন্তু উচিত ছিল সরকারের, আমরা দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছি, এই আন্দোলনে আমাদের ভিতরে যে দাবিগুলো ছিল, এর ভিতরে সেটা হচ্ছে সরকারি চাকরিজীবীদের মতো না হলেও আমরা যাতে দৈনন্দিন জীবনে চলতে পারি, এই রকম একটা আমাদের হলো ব্যবস্থা সরকারের কাছে আমরা বারবার দাবি করেছি। আমাদের যে একটা বাড়ি, আপনি বিশ্বাস করেন, একটা ছাগল বা একটা গরুর আপনি যদি গোয়াল ঘরও যদি ভাড়া নিতে যান, তাও 5,000 টাকার নিচে হবে না। অথচ আমাদের বাড়ি ভাড়া কত? 500 টাকা। আমাদের হয়তো মেডিকেল কত? হয়তো 1,000 কি 500 টাকা। এই 1,500 টাকায় কি একটা জ্বর হলেও কি একটা চিকিৎসা করতে যাওয়া যায়? যায় না। সুতরাং এই সমস্ত জায়গা থেকে দৈন্যতায় পড়ে আমাদের সমাজ, পরিবার পরিজনের রুজি রোজগারের তাগিদায় আমাদের শিক্ষকরা আসলে টিউশনের পথ বেছে নিয়েছে। তাছাড়া আমরা এই পথ কখনো বাঁচতে চাইনি। এখনও সরকার আমাদের দাবিটা পূরণ করুক, আমরা আমাদের সমস্ত প্রকার টিউশনি বা কোচিং এগুলো থেকে আমরা সরে আসবো। এটা আমরা সরকারকে বারবার বলছি, কিন্তু সরকার আমলাদের জন্য এবং সরকার বাংলাদেশের কিছু সুবিধাভোগী শিক্ষক নেতাদের পরামর্শক্রমে সরকার আমাদের এইটা কখনো মানে না। সরকার মুখে খুব বলে যে শিক্ষক জাতির মেরুদণ্ড, শিক্ষকের জন্য আমরা সব কিছু করবো, শিক্ষকের জন্য সম্মান। আর শিক্ষকের যদি পেটে ভাত না থাকে, তাহলে শিক্ষকের সম্মান দিয়ে আপনি কী করবেন? শিক্ষকের বাচ্চাদেরকে তো পেটে ভাত লাগে, শিক্ষকের তো হলো বাড়ি ভাড়া লাগে, শিক্ষকের তো চিকিৎসা লাগে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ব্যাপক আকাশ পাতাল আমাদের হাতে বৈষম্য, পার্থক্য। এই জন্যই আমাদের শিক্ষকরা মূলত এই টিউশনের পদগুলো বেছে নেয়। সরকার বাহাদুরকে যে
সরকারই আসুক, তাদের বারবার আমরা বলার জন্য চেষ্টা করেছি যে আপনারা আমাদের শিক্ষকদের অন্তকম পক্ষে দৈনন্দিন জীবনে আজকের এই বাজারে চলার মতো ব্যবস্থা করেন, কিন্তু তাই কোনো সরকার আমাদের এদিকে ভ্রুক্ষেপ করেনি, পদক্ষেপ নেয়নি। অথচ প্রকারান্তে আপনি যদি দেখেন যে এই যে কারিগরির শিক্ষা ব্যবস্থার কথা বললাম বা অন্যান্য শিক্ষার অবকাঠামোর ক্ষেত্রে সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করছে, যেটা কোনো কাজে আসছে না, আসছে কাজে আমাদের ছাত্রছাত্রীদের, না আসছে আমাদের শিক্ষকদের। শিক্ষকেরও পেটে ভাতের ব্যবস্থা নেই, ছাত্রদেরও হলে গিয়ে প্রকৃতিপক্ষে লেখাপড়ার একটা সুস্পষ্ট হলো গিয়ে আপনার ব্যবস্থা নেই। শিক্ষকদের কাছ থেকে আমাদের কাছ থেকে সরকার পরামর্শও নেয় না যে আমরা আসলে কী সিলেবাস বা কী পড়ালে আমাদের ছাত্ররা প্রকৃতিপক্ষে হাতে লেখাপড়া শিখবে। তারা ওই যে ইন্ডিয়ার থেকে কিছু আপনি আশ্চর্য হন যে ওই দেশেতে বই ছাপে আনা হয়, এই জাতীয় শিক্ষকের সরকারের চতুর্পাশে শিক্ষক বিদ্বেষী কিছু আমলা থাকে, তাদের কাছে পরামর্শ নিয়ে সিলেবাস, পরীক্ষা ব্যবস্থা, কারিগরি ব্যবস্থার যে ভুল যে সমস্ত ব্যবস্থা, এগুলো করে টাকার নামায় টাকা শেষ হয়ে যাচ্ছে, আমাদের আর ছাত্রছাত্রীর কোনো কাজে আসছে না। এই জন্যই হলো টিউশনি ব্যবস্থা। সরকার ব্যবস্থা নিক বৈষম্য, কোনো টিউশনি থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ শিক্ষক দিবস। আপনাদের সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার আজকের আয়োজন ছিল। আমাদের সাথে সম্মানিত অতিথি ছিলেন আমাদের ঝিনাইদহের জনপ্রিয় শিক্ষক নেতা জনাব কামাল উদ্দিন, মৌলানা কামাল উদ্দিন সাহেব। তিনি আসলে শিক্ষকদের মূল্যায়ন সম্পর্কে তিনি কিছু কথা তুলে ধরেছেন। যদি আমার এই নিউজটি উপর মহলে যায় তাহলে অবশ্যই আপনারা হয়তো অবগত হবেন এই বিষয়ে এবং তার সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সমাধানে আসবেন। আমাদের সন্তানেরা যেন আমরা যে শিক্ষাদান বর্তমান সমাজে সেটা শিক্ষকদের কাছ থেকে পাই এবং এই শিক্ষকদের কাছ থেকে সঠিকভাবে আমাদের সন্তানরা মানুষ হওয়ার জন্য শিক্ষকদেরকে কিন্তু আগে খুশি করতে হবে, তাদেরকে তাদের পরিবার নিয়ে বাঁচতে দিতে হবে। তারা যদি তাদের পরিবারে অশান্তিতে থাকে, তাদের পরিবারে যদি মনোমালিন্য থাকে, এই টাকার অভাবে যেমন বেতন নাই তাদেরকে, যেমন কি বলছিলেন কামাল উদ্দিন সাহেব যে খুবই অল্প বেতন, খুবই অল্প পরিমাণে তাদেরকে ধরা হয়, তাদের যে সমস্ত অনুদান দেওয়া হয় সেগুলো, তো এইগুলো যদি আসলে মেনে নেওয়া হয় তাদের দাবি দেওয়াগুলো, তাহলে আমরা মনে করি আমাদের বর্তমান প্রজন্ম, আমাদের সন্তানেরা ভালো শিক্ষা পাবেন এবং যে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে যে দূরত্ব, যে শিক্ষার যে অবনতি, সেটা আমরা ফিরে পাবো আবার আগের মতো। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমি শারমিনারা আপনাদের সাথে যুক্ত ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্যের পথে থাকবেন। সত্যের জয় হোক। আসসালামু আলাইকুম।